শাবনূর, তুমি আমার মেয়ের মতন ছিলা, তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা। নায়িকা শাবনূর লাইভে এসে যদি এই তথ্যগুলো না দেখাতেন তাহলে হয়তো আজ কেউ বিশ্বাস করতে পারতো না আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে সামিরা আর ডন মিলে কত বড় চক্রান্ত করেছিল। তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা, তুমি যদি জড়িত না হও। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলে সত্যি অবাক হবেন। সম্প্রতি শাবনূর লাইভে এসে এমন দুটি ছবি এবং ভিডিওর কথা তুলে ধরেছেন যা দেখার পর পুরো দেশ যেন এক মুহূর্তে শিউরে উঠেছে। এতদিন ধরে যে রহস্য অন্ধকার ঘরে বন্দী ছিল, শাবনূরের এই চাঞ্চল্যকর লাইভের পর তা যেন আলোর মুখ দেখতে শুরু করেছে। সামিরা এবং ডনের সেই সময়ের চালচলন আর চক্রান্তের যে প্রমাণগুলো এখন সামনে আসছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এতদিন ধরে সালমান শাহের মা নীলা চৌধুরী বারবার চিৎকার করে বলে এসেছেন, আমার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। কিন্তু আফসোস, তখন কেউই মায়ের আকুতি বিশ্বাস করতে চায়নি। কেন নীলা চৌধুরীর কথা কেউ বিশ্বাস করেনি জানলে আপনারা আরও অবাক হবেন। কারণ সামিরা এবং ডনের পিছনে তখন জড়িয়েছিল দেশের বড় বড় প্রভাবশালী কিছু মানুষের হাত। ক্ষমতার দাপট আর চক্রান্তের বিষাক্ত জালে চাপা পড়ে গিয়েছিল এক মায়ের কান্না আর কোটি দর্শকের প্রিয় নায়কের মৃত্যুর আসল কারণ। কিন্তু সত্যকে যে কখনো চিরতরে চেপে রাখা যায় না, তা আজ আবারও প্রমাণিত হলো। শুধু শাবনূরই নন, এই ঘটনার পর প্রবীণ অভিনেত্রী ডলি জহুরও লাইভে এসে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখে নিজের মনের আবেগ ধরে রাখতে পারেননি। ডলি জহুর কেঁদে কেঁদে এমন কিছু সত্য প্রকাশ করেছেন যা শুনলে আপনার চোখ থেকেও পানি চলে আসবে। তিনি স্পষ্ট বলেছেন, শাবনূর তখন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য, এবং তখন নাকি সালমান শাহ আপনাকে বলেছিল সালমানকে কিভাবে মানসিকভাবে ভেঙে ফেলা হয়েছিল এবং তার চারপাশের মানুষগুলো কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আজ এতদিন পর যখন এই সত্যগুলো সামনে আসছে, তখন মনের ভেতর একটাই প্রশ্ন জাগে, আমরা কি তবে সত্যিই একজন মহান নায়ককে চক্রান্তের বলি হতে দেখেছি? বন্ধুরা, শাবনূরের এই লাইভ এবং ডলি জহুরের বক্তব্য নিয়ে আপনার কি মতামত? সামিরা ও ডনের কি বিচার হওয়া উচিত? একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো, আপনাদের সালমান না হলি হামিদতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিল। তখন সামনে তো পাশেই বসা, কি হয়েছে কি হয়েছে আন্টুস কি হয়েছে? পাবলিকও ফোন দিচ্ছে, কিন্তু বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কি বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনূরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি আপনি কি শাবনূরের মা বলছেন? কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন। 6 সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই কনফিউজ দ্যাট আসলে আত্মহত্যা না হত্যা। তো 6 সেপ্টেম্বর আমি শুনেছি যে আপনি সারাদিন একদম রাত পর্যন্ত আপনি শাবনূরের বাড়িতেই ছিলেন। ছিলাম মানে কি, এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। যারা দেখেছে আমাকে তখন ওই সময় জানতো, মানে একদম বাসার কাছ থেকে, তারাই একমাত্র বিশ্বাস করে কথাটা। যেমন ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন, তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি, শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনূরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো শোনো, হ্যাঁ ঠিক আছে যাও, এত কিছু বললো না। আমি কি করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো শাবনূরের ফাইলটা নিব, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি একটা রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে দিয়ে আমি রিক্সা নিয়ে বউবাজার আছে না এখানে, মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে মামুন ভাইও ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, মামুনুর রশিদ, একই বিল্ডিংয়ে। তো যাই হোক, আমি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি, তখন দেখি দুয়ার আগরবাতির গন্ধ ইয়েতে, সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল, আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে ছেলেটাকে বললাম কি, কিরে কিবার হুজুর নেমে গেল, কিবা মিলাদ টিলাদ পড়ালি নাকি? বলছি না, কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে, শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপর দেখি রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে ইয়ে কোথায়, সামনে কই, বলে যে আপা আছে, আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে, ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো, ওর বোন।
হ্যাঁ, তো এবারে যে আসেন আসেন আন্টি আসেন, ওখানে ডাকলো, আমি যে নুপুর করে যে এই তো ও রুমে আছে, বলতে বলতে ও বেরিয়ে আসলো। আর তোর মা কই? বলে যে মা মামার বাসায় গেছে। আর বলতে হবে তাই বলে ফেলছে চাষ করে মামার বাসায় গেছে। আর স্বপ্ন এসে বললো কি আম্মা একটু মার্কেটে গেছে, আসেন আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি, কিছুই না, আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাব, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে? আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে চাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাব। বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো সামনে নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি। তো ফ্যানটা ফোন ধরে বিরক্ত করে, তো ফোনটা ধরতে আমাকে বললো কি আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তাই আমি ফোনটা ধরলাম, হ্যালো। আমার হ্যালো শুনে ওখান থেকে মন্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মন্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মন্ডল, হ্যাঁ কী রে কী ব্যাপার? আমি সিরিয়াস না, আমি কী রে কী ব্যাপার? তাহলে যে আপনি ওখানে কেন? আচ্ছা আমি কেন মানে আমি আসতে পারি না? বলে না শুনছেন আপনি? বলছি কি, যে সালমানের ইয়ে নিয়ে, সরি ওনাকে আত্মহত্যা করতে গেছিলো, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে, আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিলো। তো এইরকম কিন্তু তাই সত্যি মিথ্যা কী বলিস তুই? যা তো ভিতরে ভিতরে যে পরিচালক সমিতি দেখ আর কে কে আছে, একটু কথাবার্তা বলে একটু জানাতো, প্লিজ জানাবি। তোদের সামনে তো পাশেই বসা, কী হয়েছে কী হয়েছে আন্টিস কী হয়েছে? তা আমরা যে এইভাবে শুনলাম, না 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 তা কেন, ও একটু অস্থির হয়ে গেল আর কি। না আমি জানি না, আগে শুনতে দেয় কী বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালককে একজন ফোন দিল, স্বপ্নের মাকে খুঁজছে। কিরণ ভাই? কিরণ ভাই না, কেউ একজন। সবাই তখন কথা, অনেক ওই দিন অনেকেই কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো বললো যে এরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না, কী হয়েছে বলেন তো? বলে যে এই ব্যাপার হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। আর যে ও আচ্ছা। তারপর তো সামনে আরও চিল্লাচিল্লি শুরু করে দিল, ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কী করে জানি ফাইনাল কী ব্যাপার, কিন্তু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধহয়, তার গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক, শেষে এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যাওয়ার তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুমি যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা বাসায় নেই, ওর মামা বাড়ি গেছে, যার জন্য তুই যখন আসে তুমি ওকে আটকে রেখো। এখন পাবলিকের কমেন্ট হলো ওই যদি মাই হবে, ডলি যখন মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন? আর শাবনূরকে আটকে রাখলো কেন? নিজে কেন আসলো না? এগুলো কিন্তু কমেন্ট, প্রচুর কমেন্ট আমি দেখেছি। এখন আমাকে যখন সবাই বলল তুমি ওকে আসতে দিও না, নিজেও আসার দরকার নাই, এই বিশিদের লাশ নিয়ে আসা হবে, এখন এখানে সবাই আছে সাংবাদিকরা, এখানে একটা মব সৃষ্টি হবে, আজেবাজে ঝামেলা হবে, দরকার নাই। ওই কারণে কিন্তু আসলে এই ব্যাপারটা সবাই বলছে। তারপর এতেশাম দাদু কিন্তু তখন ফোন দিয়ে, ও এর মধ্যে কিন্তু অনেকে ফোন দিয়ে বাজে বাজে কথা বলছে, ফোন কিন্তু আমি ধরছি বারবার, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কি বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আর আমি করলাম কি, প্রথম দিকেই যখন দেখলাম আমার গলা চেনা হয়ে যায়, চিনে ফেলে লোকে, কোনো সাংবাদিক যদি ফোন করে, এই কারণে ভয়ে আমি গলা চেঞ্জ করে কথা বলছি, অল্প করে কথা বলছি আর কি, যাতে না বুঝতে পারে। কেন আমার গলা তো চিনার কথা, অনেক দিনের কণ্ঠ আমার, তাই না, সবাই শোনে। তো আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছি শাবনূরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি কি শাবনূরের মা বলছেন? কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন? এইসব আজে বাজে কথা লোক বলছিল, যার কারণে ব্যাপারটা বুঝে গেলাম যে ঝামেলা হতে পারে, গেলে পারে। তো যখন সবাই না করলো, এতেশাম দাদু ফোন দিল, দাদু আবার চলেও আসছে, কিন্তু এসে আমাকে বললো কি দাদু রে শোন, ওকে কিন্তু যেতে দিস না, তুই থাকিস, ওকে পাহারা দিস, ওকে বের হতেই দিবি না। কিন্তু ও যতই সবাই না করছে ততই উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যাব, আমি দেখতে যাব। এখন আমার ইমোশনটা একটা চিন্তা করো, তখন আমার ইমোশনটা চিন্তা করো, আমি যে কানবো, আমি কানবো না হাসবো, নাকি আমি যাব নাকি থাকবো, আমি কি করব? আমি তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি, আমি এই মেয়েকে ছেড়ে যেতেও পারছি না, আবার দেখবো না বা যাব না ওখানে, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আমি কিন্তু কাকে জেনে বলছিলাম,
দুলু ভাইকে বোধহয় বলছিলাম আমি যে দুলু ভাই আমি কি যাবো না, যেতে পারবো না, তো এই মেয়েকে দেখে আমি যাবো কেমন করে, তাহলে আপনারা না করছেন, আমার তো যেতে ইচ্ছে করছে। বলে আসার কোনো দরকার নাই ভাবি, যা হবার হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওকে তো বাঁচাতে পারিনি আমরা, তাই না? তো কাজে এখন এসে আর কি করবেন। তারপর রাত 12টা পর্যন্ত বোধহয় আপনি থাকতে সেখানে হলো ছিলেন। আর কি। জি। কারণ লোকে তো ডিস্টার্ব করছে, ফোন করেই যাচ্ছে। পরে মামুনুর রশিদের ওয়াইফকে আমি বললাম, ভাবি সালমান শাহর হত্যার বিষয়ে আসলে এই বিষয়গুলা এতদিন ধামাচাপা ছিল, সত্য কখনো ধামাচাপা থাকে না, সত্য একদিন না একদিন প্রচার হবেই। তো সত্য কখনো চাপা থাকে না। তো আপনারা এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কি থেকে কি হয়ে গেছে, সালমান শাহর কত সুন্দর একটি জীবন ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। তো 1996 সালের যারা তার ফ্যান ছিল তারা সবাই হতাশ হয়ে গেছিল, এখানে অনেক মিছিল অনেক কিছু হয়েছিল ঢাকায়। তো সে আসলে ষড়যন্ত্রের শিকার হয়েছিল। তো এখন আমরা সবাই আস্তে আস্তে বুঝতে পারতেছি। তো এই ছিল আজকের খবর। তো আপনারা যারা যারা এখনো সালমান শাহর ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান।